যে মিন্টু ভাই অনেকগুলি স্পেসিফিক ব্যাপারে সালমান ভাই বলেছেন বাংলাদেশে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, এইটি কি আসলে সুশাসন যদি না থাকে, বাংলাদেশে যদি কোনো কিছুই ঠিক মতো না চলে, তাহলে সেগুলি এমনি এমনি হয়েছে কিনা? মিন্টু ভাই আপনি যদি একটু আলোকপাত করতেন। একটা প্রথম কথা হলো, সালমান ভাইয়ের কথাগুলো তো আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। উনি যেগুলি বলছে এগুলির সাথে আমি খুব কন্ট্রাডিকশনে না গিয়া বরং আমি নিজেরটাই বলি আপনাকে। আমাদের শ্রোতা বন্ধু বা ভাইরা ভাই বোনেরা ঠিক করে নেবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। যদিও আমার কথাটা আমি হয়তো ঢালাওভাবে বলছি যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না, বাট কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বলতে এটা ঢালাও বোঝা না। কিন্তু কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মিনস পরিবেশ, যেসব পরিবেশ দরকার এগুলি সব নাই। তো আমি ঢালাওভাবে এটা বলি না, আর প্রবৃদ্ধি হয় না এটাও আমি বলবো না। কিন্তু যেভাবে এই সরকার বলে যে প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে, এই কথাটা কিন্তু একদমই সত্য না। যদি কেউ ঠিক মতো প্রত্যেকটা সরকারের আমলে 5 বছর হোক, 4 বছর হোক, 8 বছর হোক যদি নিয়ে অ্যাভারেজ করেন, আমি পরিস্থিতিতে আপনাকে বলতেছি কোনোভাবেই এই সরকার বলতে পারবে না আগে যে কোনো সরকারের 5 বছরের অ্যাভারেজ থেকে ওনাদের বেশি। 1 2 নাম্বার হলো উনি বাজেটের কথা বলছেন। বাজেটটা কিরকম জানেন? মনে হয় আপনার ঘরে একটা, সরি আপনারটা বাদ দিলে, আমার ঘরে একটা বাচ্চা হইলো, এটাকে আপনি যাই খাওয়ান না খাওয়ান, এটা যদি শুয়ে থাকে প্রতি বছরে কিছু লম্বা হয়, এটা কিন্তু খাটো হয় না। এই বাজেটটা হলো এরকম, এটা প্রতি বছরই বাড়বে। দেশের জনসংখ্যা বাড়তেছে, জিডিপি গ্রোথ বাড়তেছে, দেশের ব্যবসা বাণিজ্য বাড়তেছে। তো অতএব এটা আপনি ধরে নেন যে বাজেট সবসময় বাড়বে। কিন্তু রেভিনিউ, বাজেটের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে রেভিনিউ কালেকশন। সালমান ভাই বলছেন যে রেভিনিউ অনেক বাড়ছে, আমি এগ্রি করি অনেক বাড়ছে, বাট জিডিপির তুলনায় ওই 9 to 9.5% ভিতরে আমরা আছি এবং সাউথ এশিয়ার সবচেয়ে সর্বনিম্নে। তাহলে বাড়লো কিভাবে? আপনি তো অনুপাতটা ঠিক করবেন কিসের সাথে? গত বছরের সাথে এই বছরের, নাকি আপনি জিডিপি গ্রোথের সাথে গত বছর এবং এই বছরের সাথে? অতএব যদি আপনি রেভিনিউকে জিডিপি পার্সেন্টেজে যান, তাহলে আপনি দেখবেন এটা গত 5 বছরে একদমই বাড়ে না। 1 2 নাম্বার আপনি আসেন যে এই যে বিনিয়োগ, একটা কথা সালমান ভাই বলছে যে আমি বলছি একদম বিনিয়োগ হচ্ছে না, আমিও মনে করি কথাটা ঢালাও বলছে, ঠিক আছে, আমারটা কথা আমি বাদ দিয়ে দিলাম, এখন উদ্রহ করলাম মনে করেন। কিন্তু বাংলাদেশে 2011-12 সনে জিডিপির পার্সেন্টেজে বাংলাদেশে 29% ছিল ইনভেস্টমেন্ট। তখন সরকারি ইনভেস্টমেন্ট ছিল মাত্র 4.5%, আর প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট ছিল প্রায় 25%। এখন যদি আপনি দেখেন প্রায় এখন 31% হয়তো এই আপনার জিডিপির অনুপাতে। এই 31%-এর ভিতরে প্রায় 9.something সরকারি, আর প্রাইভেট সেক্টর অনলি 21 থেকে 22। তার মানেটা কি? যেখানে প্রাইভেট সেক্টর ছিল 25%, সেখানে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এখন কমে গেছে। তো এই জিনিসগুলা সালমান ভাই দেখলেই ভালো। উনি আমার থেকে বেশি বুদ্ধিমান, আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি আমার আগে এফবিসি প্রেসিডেন্ট ছিল, ওনার সময়ই প্রথম ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য সরকারের সাথে যুদ্ধ করছে উনি। তো সেজন্য আমি বলি, দেখেন এই পরিসংখ্যান যেটা নিয়ে আমরা কথা আমরা দিন রাত বলতে পারি। অতএব আমি মনে করি যে সব সরকারের আমলেই প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এক জিনিস না। জিডিপি গ্রোথ কখনো মানুষের জীবনমান উন্নয়নের ব্যাখ্যা দেয় না, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, সেটা মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপারটা ব্যাখ্যা করে। যদি মানুষের জীবনমান উন্নয়ন না হয়, তাহলে আপনি যদি বলেন যে খালি জিডিপি গ্রোথ হচ্ছে, সেটা দিয়ে তো মানুষের পেট ভরবে না ভাই। এমনি মিন্টু ভাই, জীবনমান উন্নয়ন হয় নাই সেইটা বলাও তো আবার একটু মুশকিল। তো জীবনমানের উন্নয়ন তো আমরা নানাভাবে দেখতে পাই। তো আমরা আসবো আপনার কাছে। আমি একটু সালমান ভাই আপনার কাছ থেকে প্রশ্ন করেছিলাম যে $10 বিলিয়ন গ্যাপ আসলে কিভাবে আমরা পূরণ করব, সে ব্যাপারে সরকার কি ভাবছে। আর দর্শকদের মধ্যে অনেকেই একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছেন, আপনি চাইলে এই বিষয়টি আপনি বলতে পারেন, কিন্তু আমি প্রশ্নটি করে রাখতে চাই। সেটি হচ্ছে যে কয়েকদিন আগে আমরা একটা টেলিফোন ফাঁস হতে দেখেছি, যেটির মধ্যে হচ্ছে আইনমন্ত্রী আর আপনি কথা বলছেন, এবং সেখানে আপনি বলছেন যে এই প্রজেক্টটি জয়ের প্রজেক্ট। জয় বলতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাই ভেবেছি। তো সেটি কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে মানে প্রধানমন্ত্রীর ছেলের
প্রজেক্ট শুনলে আমার কাছে মনে হয় যে, বা আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটি উনি চাপিয়ে দিচ্ছেন কিনা আমাদের উপর, সরকারের উপর, বা আপনাদেরকে বলছেন কিনা কিছু। $10 বিলিয়ন গ্যাপ আর আইনমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের প্রসঙ্গটি যদি আপনি একটু বলেন। $10 বিলিয়ন যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আপনার যে আপনি যে হিসাবটা দিলেন, এই হিসাবটা তো কিন্তু আমাদের we have always had a gap. আমাদের তো কিন্তু ইম্পোর্ট হ্যাজ অলওয়েজ বিন মোর দেন এক্সপোর্ট, এবং আমরা যে রেমিটেন্স আনতেছি তারপরেও কিন্তু আমাদের গ্যাপটা ছিল। এখন ইউক্রেন আপনার যুদ্ধের কারণে এই গ্যাপটা আরো বেড়ে যাচ্ছে। তো এটার সলিউশনটা আপনি নিজেই বলেছেন প্রশ্ন করার সময়, আপনি বললেন যে যদি আমরা ড্রাস্টিক অ্যাকশন না নেই, তো এখন কথাটা হচ্ছে আমাদেরকে আমরা তো ড্রাস্টিক অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছি, 1। 2 নম্বর হচ্ছে যে যুদ্ধ কতদিন চলে এটা আমাদের দেখতে হবে। এনার্জি প্রাইসেসটা স্টেবিলাইজ করবে কে করবে না এটা আমাদের দেখতে হবে। এবং হয় কি আফটার সার্টেন টাইম ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমিতে যাই হয়, আপনার যখন এনার্জি প্রাইসেস বের হয়ে যায় তখন আপনার ইন্টারন্যাশনাল আরো অনেকগুলি জিনিস অটোমেটিকলি আপনার স্টেবিলাইজেশনে চলে আসে। তো ইট ইজ আ ম্যাটার অফ টাইম। কিন্তু ইউ আর 100% রাইট দ্যাট ঠিক এই মুহূর্তে আমাদের কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, বিকজ আমাদের এনার্জি প্রাইসেস বিশেষ করে এলএনজি 4 গুণ দাম বেড়ে গেছে। আমরা এটা নিয়ে কিন্তু সরকার ইজ ভেরি মাচ অ্যাওয়্যার, এবং যা যা করার প্রয়োজন তারা সেটা করবে। আপনি যে টেলিফোন কনভারসেশনের কথাটা বলেছেন, এটা নিয়ে আমরা অনেকবার ব্যাখ্যা দিয়েছি। আমি যেটা বলেছি যে আমি প্রশ্ন করতে চাইছিলাম যে সেই প্রজেক্টটা ওনার মানে ডাইরেক্ট মানে যেটা বলা হয় লিমিটেড টেন্ডার বেসিস এলটিআই তে কেনা হচ্ছে কেনা, আমি সেটা জানতে চেয়েছিলাম। উনি বলছেন হ্যাঁ এটা কেনা হচ্ছে। আমি বলছি ঠিক আছে, এটা জয়ের প্রজেক্ট। জয়ের প্রজেক্ট মানে উনি হলেন আইসিটি অ্যাডভাইজার, উপদেষ্টা। প্রত্যেকটা আইসিটিতে যতগুলি প্রজেক্ট গুলি আছে সেটা তো ওনারই প্রজেক্ট, ওর ওই বলা হয়েছিল। এবং আমার কাছে কিন্তু খুব আশ্চর্য লাগলো, তখন কিন্তু সবাই বলল যে এলটিআই। আমি জিজ্ঞেস করেছি এলটিএম, সরি নট এলটিআই, এলটিএম লিমিটেড টেন্ডার মেথড এটা হচ্ছে কিনা। সবাই বললো এলটিএমটা হইলো জয়েন্ট কোম্পানি, আর আমি কিন্তু জয়েন্ট কোম্পানির জন্য বলা হয়েছে। ইনফ্যাক্ট টু দি এক্সটেন্ট বিএনপিও এই কথাটা বললো। তো আমার কাছে খুবই দুঃখজনক যে এলটিএম যে লিমিটেড টেন্ডার মেথডের কথা, সেটাকে একটা জার্মান কোম্পানি বানানো দেওয়া হইলো। তো আপনার যে অ্যাক্রোনিম বা এলটিএম যে বলা হয়, এটাও যদি ওনারা না জানেন কি, তাহলে তো আমার কিছু বলার নাই। আর আমি একটা জিনিস শুধু শেষ করব বলার আগে, মিন্টু ভাই যে কথাটা বলেছেন, আমরা কিন্তু কোনো সময় এটা বলি নাই যে আগে সরকারের সময় গ্রোথ হয় নাই, বা আমরা সেটা কোনোদিন বলি নাই। কিন্তু উনি যে বললেন যে ওনার সময় যে গ্রোথ হয়েছে আমাদের সময় একই গ্রোথ হয়েছে, এটা কিন্তু আমার কাছে আই ডোন্ট এগ্রি। দুটাই তো আমাদের সময়। ওনার 5 বছরে উনি যে সাইজের পার্সেন্টেজ কথা বলতেছেন ভালো কথা, কিন্তু ইন অ্যাবসলিউট টার্মস আমার জিডিপি কত ছিল 5 বছরে, ওনার জিডিপি 5 বছরে কত গ্রো করেছে, আর আমাদের শুরু করার সময় জিডিপি কত ছিল অ্যাবসলিউট টার্মসে, আর আজকে আমাদের জিডিপি সাইজ কত আছে। আমি কিন্তু মিন্টু ভাইকে একটু রিকোয়েস্ট করব, উনি যদি এই দুইটা যদি আর এই ফিগার আমাদের ফিগার না নিয়ে উনি ওয়ার্ল্ড ব্যাংক আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরই ফিগার যদি নেন, ওনাদের সময় ওয়ার্ল্ড ব্যাংক কথা বলেছিল, আমাদের সময় ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে সেটাই। মিন্টু ভাই আপনি একটু বলবেন কিনা এটা নিয়ে একটু কিছু? আমাদের শেষ প্রশ্ন, আপনার এই কথা বলার পরে আমাদের শেষ প্রশ্ন আসবে আর কি, যে সেটা আবার শুনেন। আমি একটা কথা বলি, মোট অর্থনীতি, দেশের মোট অর্থনীতি বা বাজেট, এটা হলো অনেকটা ছোট বাচ্চার মতো। 1 বছরের বাচ্চাকে যদি আপনি পুরো বছরও শোয়াই রাখেন, এটা তো দিন দিন লম্বা হয় না, ছোট খাটো হয় না। মিন্টু ভাই স্পেসিফিক প্রশ্ন, যে
এই সরকারের আগে যে সরকার ছিল, আমরা ধরে নিই যে বিএনপি সরকার 2001 থেকে 2006, সেটা জিডিপি গ্রোথ এবং অন্যান্য অর্থনৈতিক সূচকে এখন বাংলাদেশ যে অবস্থানে আছে সেই অবস্থানেই ছিল কিনা, জিডিপি গ্রোথ, অর্থনৈতিক সূচকের অন্যান্য ধনাত্মক অগ্রগতিগুলি নিয়ে একই অবস্থায় ছিল কিনা, এই প্রশ্নটি করেছেন উনি। আমি তো মনে করি যদি কিছুদিন বেড়েও থাকে বিভিন্ন কারণে সেই জিডিপি গ্রোথ তো এখন আর হচ্ছে না। তো আপনি যখন 5 বছর এভারেজ করবেন তখন দেখবেন যে ইট উইল বি এভারেজে আপনি বেশি করতেছেন না, ওইটাই আমি বলতে চাচ্ছি। এক, 2 নম্বর হলো আপনি 10 বিলিয়ন কি বললেন, এটা তো বুঝলাম না। সেটি হচ্ছে যে বাংলাদেশের আমদানি হচ্ছে এখন $80 বিলিয়ন, বাংলাদেশের রপ্তানি হচ্ছে $50 বিলিয়ন, $30 বিলিয়ন যে ফাঁকটা সেটা আমরা $20 বিলিয়ন রেমিটেন্সে কভার করতে পারবো, আর $10 বিলিয়ন হচ্ছে আমাদের এখন ঘাটতি থেকে যাবে প্রতি বছর রিজার্ভ থেকে, সেটা আমাদের ব্যয় করতে হবে। যদি মানে আমরা কি করব সেটি আমরা জানতে চাইছিলাম, সেটি হচ্ছে $10 বিলিয়ন। আমরা যে আপনি কেটে নিয়ে মন্তব্য করুন, এটা নিয়ে একটু কথা বলতে চাই যদি তাহলে আপনি একটু শেষে বলেন, আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে, আমাদের এই প্রশ্নটা একটু করতেই হবে। আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু যদি বলতে পারেন যে বৈদেশিক ঋণের দেনা আমাদের বেড়ে চলছে, 10 বছরে 2.5 গুণ হয়েছে, মেগা প্রকল্পগুলির কারণে এই চাপ আরো বাড়ছে, এই চাপটার সক্ষমতা বাংলাদেশে আছে কিনা। আর আরেকটা সাথে প্রশ্ন হচ্ছে 10 মাসের রিজার্ভ থেকে $510 কোটি বিক্রি করেছে বাংলাদেশের ব্যাংক, ইতিহাসে আর আগে কখনো করে নাই। এইটা খুব আপনার কাছে মনে হয় কিনা খুব সতর্ক হওয়ার বিষয় আছে? আপনি যদি আমাদের, সরি প্রশ্নটা বিশাল, কিন্তু আপনাকে 1 মিনিটে বলতে হবে আর কি। না ডেফিনেটলি আমাদের সতর্ক হওয়ার তো ডেফিনেটলি প্রয়োজন আছে। আমি তো বললাম এই ওয়ারটা যে হয়ে যাবে, দেখেন কোভিডটা হইলো প্রথম আমাদের একটা ধাক্কা আসলো, আলহামদুলিল্লাহ কোভিডটা আমরা খুব ভালোভাবে কিন্তু ম্যানেজ করতে পেরেছি। কোভিডের রিকভারি আমাদের হলো, কোভিডের সময় যেটা প্রথম তো বলা হয়েছিল যে কোভিডের কারণে আমাদের অনেক সমস্যা হবে, আলহামদুলিল্লাহ সেটা আমরা কিন্তু ভালোভাবেই ম্যানেজ করতে পেরেছি এবং অর্থনীতির উপরে তেমন একটা কোভিডের কারণে এফেক্ট পড়ে না। আপনি যখন কোভিড বললেনই, আমি আসলে প্রশ্নটা মানে কোভিডে কি আমরা টিকার দাম এই সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি দিলাম? না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। ওটা যে আপনারা আপনাদের কাছে যে ফিগারটা বলা হয়েছে সেটা আমরা অলরেডি চ্যালেঞ্জ করে দিয়েছি, দ্যাট এটা রং। টিআইবি যে ফিগারগুলি দিয়েছে এটা একদম ভুল ফিগার তারা দিয়েছে উইদাউট নলেজ, এটা হলো এক। আর 2 নম্বর হলো কি, ঠিক আছে নিকে ইন্ডেক্সে যে বলা হয়েছে সাউথ এশিয়াতে আমরা কোভিড রিকভারিতে নাম্বার 1, আপনি তো অনেকগুলি ইন্ডেক্স কোট করলেন খালেদ, তো যেটাতে আমাদেরকে নাম্বার 1 করা হয়েছে আর হোল ওয়ার্ল্ডে আমরা হইলাম নাম্বার 5, সেটাও অন্তত সমালোচনা করেন, ঠিক আছে, কিছু প্রশংসাও করেন, কিছু প্রশংসাটাও করেন। আমার মনে হয় হ্যাঁ প্রশংসা করারই আছে। মিন্টু ভাই আপনি যদি একদম শেষ কথা বলতেন, সালমান ভাই এটা বলছেন যে মানে বৈদেশিক ঋণ ডলারের সতর্ক হওয়ার দরকার আছে, আপনি যদি বলতেন আমরা আপনাকে দিয়ে 1 মিনিট বক্তব্য দিয়ে আমরা শেষ করবো। জি আমি একটু শেষ করি। 2014-15 সনে আমাদের বৈদেশিক ঋণ ছিল 12,000 কোটি, এই বছর দাঁড়াইছে 1,15,000 কোটি, অর্থাৎ 10 গুণ। আর বিদেশি ঋণ পরিশোধ যেটা করতে হয় আমাদের, সেটা 2014-15 সনে ছিল 7,000 কোটি, এবছর দাঁড়াইছে 15,000 কোটি। তো বিদেশি মোট ঋণ যেটা আমাদের নেট ঋণ আমরা নিচ্ছি 2014-15-তে 5,000 কোটি, আর 2021-22 সনে আমরা নিচ্ছি প্রায় $1,00,000 কোটি। তো এখন আপনার একদিক দিয়ে আপনার রপ্তানি আয় বৃদ্ধি হচ্ছে বলতে, ঠিক আছে আমি বুঝি, রপ্তানি আয় 30 থেকে 33% আমাদের বাড়ছে গত 9 মাসে, বাট আমদানি আমাদের বাড়ছে রাফলি 50%। সো একদিক দিয়ে আপনার ট্রেড ডিফিসিট আছে, তার সাথে আমাদের এই যে রিমিটেন্স কমে যাওয়াতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমাদের এখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমার মনে হয় একদম পরিষ্কার। আমি